এই ব্যাংক চেষ্টা করেছিল 2013 থেকে 2017 সালের মধ্যে 60 বারের বেশি টেন্ডার ডেকেছিল হলমার্কের বন্ধক রাখা সম্পত্তি বিক্রি করতে, কিনতে আসেনি কেউই। 60 বার। দ্য ডেইলি স্টার 2018 সালের 25শে ডিসেম্বর এটা ছেপেছিল। ব্যাংক এখনও 134 একর জমি দখলে রেখেছে, কিন্তু সেগুলো বিক্রি হচ্ছে না। আর সরকার 2013 সালের সোনালী ব্যাংকের 2000 কোটি টাকা ঢেলেছিল ব্যাংকে বাঁচানোর জন্য। 2014 সালের 710 কোটি টাকা, মানে শেষমেশ আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে সেই হলমার্কের গর্তটা ভরাট করা হয়েছিল। এর মধ্যে যে মানুষটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে নির্দোষ দাবি করেছিলেন, সেই তানভীর মাহমুদের জীবনের শেষ অধ্যায়টাও খুব কষ্টে। 2025 সালের 29শে নভেম্বর রাতে প্রায় 10:30টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 602 নম্বর ওয়ার্ডে তিনি মারা যান। তখন তার বয়সও ছিল 55 বছর। দ্য ডেইলি স্টারের 29শে নভেম্বরের রিপোর্টে এআইজি অফ প্রিজন মোহাম্মদ জান্নাতুল ফরহাদের বরাত দিয়ে এটা নিশ্চিত করেছিল। তানভীর বহু বছর ধরে ক্রনিক কিডনি ডিজিজ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, প্রোস্টেট সমস্যা, ব্রঙ্কিয়াল অ্যাজমা এসব জটিল রোগে ভুগছিলেন। তার বিরুদ্ধে 11টা মামলা ছিল, তার মধ্যে মাত্র একটার রায় হয়েছিল। বাকি 10টা মামলার রায় হওয়ার আগেই তিনি চলে গেলেন। দেশের ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারির কেন্দ্রবিন্দু, তিনি 10টা মামলার বিচার দেখার আগেই চলে গেলেন। ব্রাঞ্চ ম্যানেজার আজিজুর রহমানও মৃত্যুবরণ করেছিলেন। হেড অফিসের কিছু কর্মকর্তা পালিয়ে গেছেন। বোর্ড অফ ডিরেক্টরসের কেউ কোনোদিন অভিযুক্ত হলেন না। আর যে রাজনৈতিক ছত্রছায়ায় এই স্ক্যামকে সম্ভব করা হয়েছিল, তারা কেউই বিচারের আওতায় আসেনি। দ্য ডেইলি স্টার 2025 সালের 1 ডিসেম্বর একটা সম্পাদকীয় ছাপায়। শিরোনাম ছিল এ স্ক্যামার ডাইজ বাট দ্য রট ইন বাংলাদেশ ব্যাংক লিভস অন। সেখানে তারা লিখেছিলেন, তানভীর হয়তো চলে গেলেন, কিন্তু তার রেখে যাওয়া এই ঋণ অনিয়মের প্রভাব এখনও রয়ে গেছে। এরপর এই দেশ আর্থিক খাতে আরও বড় বড় স্ক্যাম দেখেছে একের পর এক। হলমার্কের পরে এসেছে বেসিক ব্যাংকের কেলেঙ্কারি, 2009 থেকে 2013 প্রায় 4500 কোটি টাকা। জনতা ব্যাংক, এনএনটেক্স, পদ্মা ব্যাংক, পিকে হাওলাদারের 10,000 কোটি টাকা, এস আলম গ্রুপের ইসলামী ব্যাংক সংক্রান্ত অনিয়ম 50,000 কোটি টাকারও বেশি। সেই একই সম্পাদকীয় অনুযায়ী 2025 সালে বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ রেকর্ড 6.44 লাখ কোটি টাকায় পৌঁছেছে। মোট বিতরণকৃত ঋণের 36%। অন্তত 16টা ব্যাংক এখন নতুন ঋণ দিতে পারছে না। মানে হলমার্ক যে দরজাটা খুলে দিয়েছিল, সেটা এখন আর কেউ বন্ধ করতে পারেনি, বরং দরজাটা প্রসারিত হয়েছে। এটাই সবচেয়ে কষ্টের। এই ঘটনা যেটা সতর্ক বার্তা হওয়া উচিত ছিল, সেটা হয়ে গেল একটা ব্লুপ্রিন্ট। এই গল্পটা শোনার পর যদি আপনি ভাবেন যে শুধু কয়েকজন দুর্নীতিবাজের গল্প, তাহলে আসলে আপনি পয়েন্টটা ধরতে পারেননি। এটা একটা সিস্টেমের গল্প, এমন একটা সিস্টেম যেখানে একটা শাখা 4 বছর লো রিস্ক রেটিং পায়, একদিনে 8 ঘন্টায় 804টা এলসি খোলা যায়, একজন ম্যানেজার তার ক্ষমতার 15 গুণ বেশি অনুমোদন করেন, একজন উপদেষ্টা বছরের পর বছর একটা শাখায় গিয়ে বসে থাকেন, পার্লামেন্টারি রিপোর্ট ড্রয়ারে আটকে থাকে, বোর্ড অফ ডিরেক্টরস কখনো অভিযুক্ত হয় না, আর 12 বছর ধরে শুধু একটা মামলার রায়ের জন্য অপেক্ষা করতে হয়। এই প্রতিটা ব্যর্থতা, অডিট ব্যর্থতা, নিয়ন্ত্রক ব্যর্থতা, প্রশাসনিক ব্যর্থতা, রাজনৈতিক জবাবদিহিতার ব্যর্থতা, বিচার বিভাগীয় গতির ব্যর্থতা, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে বলা যায়, কিন্তু সব যখন একসাথে ঘটে, সেটাই হলো হলমার্ক। আশা করি এই এপিসোডটা আপনাদের ভালো লাগবে। যেখানে থাকবেন সুস্থ থাকবেন, আর কিপ মেকিং সেন্স উইথ শাহরিয়ার। ধন্যবাদ সবাইকে।